শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, সবাই যার যার অবস্থানে আশা করি ভালো আছো। আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, লেকচারার অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট, ক্যামব্রিয়ান কলেজ, চিটাগং। আজকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা একেবারেই নতুন একটা অধ্যায়, নতুন একটা টপিক। যদিও আমাদের বিগত ক্লাসগুলোর সাথে কিছুটা সম্পর্ক যুক্ত আছে এবং আমরা বিগত ক্লাসে কিছুটা বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে জেনেছি। সেটি হচ্ছে চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নামটি হচ্ছে চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। আমরা পঞ্চম অধ্যায়ের মধ্যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল পড়তে গিয়ে আমরা দেখেছি হস্তান্তরযোগ্য ঋণের দলিল তিনটি হয়ে থাকে। একটি হচ্ছে চেক, একটি হচ্ছে বিনিময় বিল এবং লাস্ট সেটি হচ্ছে অঙ্গীকারপত্র বা প্রতিশ্রুতিপত্র। আর এই অধ্যায়ে আমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সুতরাং আমরা চলে আসি আজকে প্রথম যেই বিষয়টি, সেটি হচ্ছে চেকের ধারণা অথবা চেক বলতে কি বোঝায় অথবা চেকের সংজ্ঞা। আমরা বেসিক্যালি জানি যখন একজন আমানতকারী বা একজন গ্রাহক বা একজন ক্লায়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলে, আর সেটি যদি চলতি অথবা সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট হয়, তখন তার সংগ্রহকৃত বা জমাকৃত অর্থ উত্তোলনের উদ্দেশ্যে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে একটি প্রিন্টেড চেকের বই দিয়ে সাহায্য করে। আর ওই চেকের মাধ্যমেই বেসিক্যালি আমানতকারী বা গ্রাহক বা ক্লায়েন্ট তার যে সঞ্চিত অর্থটি অ্যাকাউন্টে রয়েছে তা তার প্রয়োজন মাফিক উত্তোলন করতে পারে। সংজ্ঞাগতভাবে বলা হয়, চেক হলো আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত এমন একটি লিখিত নির্দেশনামা যার মাধ্যমে একজন আমানতকারী নিজেকে প্রাপক কোনো ব্যক্তিকে বা বাহককে অর্থ প্রদানের জন্য এর ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে। দ্যাট মিনস হচ্ছে এমন একটি লিখিত নির্দেশনামা যার মাধ্যমে বলা হচ্ছে যদি চেকটি আমানতকারী নিজে নিয়ে যায় তাহলে আমানতকারীকে, যদি চেকটি আমানতকারী কোনো ধরনের ব্যক্তিকে প্রদান করে ওই ব্যক্তিকে, অথবা যে ওই চেকটি বহন করে সেই ব্যক্তিকে প্রদান করতে ব্যাংক বাধ্য থাকে অথবা ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে। অন্যভাবে বলতে পারি আমরা আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফরমে যে নির্দেশপত্র প্রণয়ন করে তাকে চেক বলে। সো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম চেকের বিষয়টি কি। আর আমরা জানি চেক সাধারণত আমানতকারী কর্তৃক লেখা হয়ে থাকে এবং আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হয়ে থাকে। এবার আমরা চলে আসব চেকের বৈশিষ্ট্য। দ্যাট মিনস হচ্ছে কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি চেক তৈরি করা হয়। বলা হচ্ছে চেকের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে লিখিত দলিল, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত, একাধিক পক্ষ, শর্তহীন প্রকৃতি, হস্তান্তরযোগ্যতা, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ, তারিখের উল্লেখ, প্রাপকের নাম উল্লেখ, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ, চাহিদামাত্র প্রদেয়, উপস্থাপন, দাগ কাটার সুযোগ, অ্যান্ড লাস্ট ঋণের প্রমাণ। এই বৈশিষ্ট্যগুলো নিয়েই সাধারণত চেকের কার্যক্রম এবং চেকের সৃষ্টি। সো আমরা আজকের ক্লাসে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। চেকের বৈশিষ্ট্যগুলো কেমন হয় বা কি কি বৈশিষ্ট্য নিয়ে চেক তৈরি হয়ে থাকে। সো চেকের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে লিখিত দলিল। আমরা বেসিক্যালি জানি চেক হচ্ছে একটি লিখিত কাগজ যেখানের মধ্যে কিছু বিষয় ব্যাংক কর্তৃক প্রিন্টেড থাকে এবং কিছু বিষয় আছে যা
আমানতকারী কর্তৃক হাতে লেখা হয়ে থাকে। যেমন তারিখ, কে অর্থ উত্তোলন করবে সেটা যদি আমানতকারী হয় আমানতকারী, সেটি যদি কোনো ব্যক্তিকে প্রদানের মাধ্যমে উত্তোলিত হয় তাহলে ওই ব্যক্তির নাম। এরপরে হচ্ছে টাকার অঙ্ক এবং কথা লেখা। আর লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমানতকারী স্বাক্ষর। তাই বলা হচ্ছে বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ সরবরাহকৃত চেক ছাপানো থাকে যা লিখিত দলিল হিসেবে কাজ করে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত। বলা হচ্ছে চেক অবশ্যই আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এরূপ স্বাক্ষর ব্যাংকের রক্ষিত আমানতকারীর নমুনা স্বাক্ষরের সাথে মেলাটা অত্যাবশ্যকীয়। আমরা বেসিক্যালি জানি একজন আমানতকারী যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যায় তখন কিন্তু তার কাছ থেকে 3টি নমুনা স্বাক্ষর গ্রহণ করতে হয়। ওই নমুনা স্বাক্ষর গ্রহণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যখন আমানতকারী কোনো চেক প্রদান করবে তখন আমানতকারীর চেকের যে স্বাক্ষরটি থাকবে সেটার সাথে নমুনা স্বাক্ষরটি মিলিয়ে নেওয়া এবং চেকটি বৈধ কিনা সেটা যাচাই করা। এরপরে যে চেকের বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে একাধিক পক্ষ। খুব ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য। বলা হচ্ছে চেকের ক্ষেত্রে একাধিক পক্ষ থাকা আবশ্যক। আমরা বেসিক্যালি এর আগের অধ্যায়ে পড়ে এসেছি চেকের ক্ষেত্রে সাধারণত 3টি পক্ষ থাকে, তবে 3-এর অধিক পক্ষ থাকতে পারে যদি চেকটি 2-এর বেশি পক্ষের কাছে হাত বদল হয় বা হস্তান্তর হয়। এর এক পক্ষ থাকে চেকের আমানতকারী বা আদেষ্টা এবং অন্য পক্ষে থাকে আদিষ্ট বা ব্যাংক। চেকের মাধ্যমে আদেষ্টা যাকে অর্থ প্রদানের নির্দেশ দেয় তাকে বলা হয় প্রাপক। দ্যাট মিনস হচ্ছে চেকটি যখন হস্তান্তরিত হয় তখন এটার হাত বদল হতে শুরু করে এবং হাত বদলের মাধ্যমে কিন্তু এখানের মধ্যে একাধিক পক্ষের সৃষ্টি হয়। এরপরে বলছে শর্তহীন প্রকৃতি। চেক হলো আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত দলিল বা নির্দেশনামা যা উপস্থাপনের সাথে সাথে ব্যাংক ধারক বা বাহককে চেকে উল্লিখিত অর্থ প্রদান করতে বাধ্য থাকে এবং চেকের মাধ্যমেই কিন্তু একটি শর্তহীন নির্দেশনামা প্রদান করা হয় যা আমানতকারী ব্যাংক কর্তৃপক্ষকে প্রদান করে এবং ব্যাংক কর্তৃপক্ষ ওই নির্দেশ মানতে বাধ্য থাকেন। এরপর বলা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। বেসিক্যালি 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে আমরা 3টি দলিল সম্পর্কে জেনেছিলাম। একটি হচ্ছে চেক, একটি হচ্ছে বিনিময় বিল, আর একটি হচ্ছে অঙ্গীকারপত্র। এই 3টি দলিল সাধারণত 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন অনুযায়ী হস্তান্তরযোগ্যতার বৈশিষ্ট্যটি বিবেচিত। বলা হচ্ছে চেক সাধারণত অর্পণের মাধ্যমে অনেকটা নগদ অর্থের মতোই হস্তান্তর করা যায়। যেভাবে আমরা একজন থেকে অন্যজনে নগদ অর্থ প্রদানের সাথে সাথে হস্তান্তর হয়ে যায়, ঠিক একইভাবে চেকটিও একই রকম একজন আরেকজনকে প্রদানের মাধ্যমে হস্তান্তর করতে পারে। বাহককে দেওয়া চেকের ক্ষেত্রে শুধুমাত্র অর্পণের দ্বারা তা হস্তান্তর করা যায়। বেসিক্যালি চেক 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বাহক চেক, একটা হচ্ছে হুকুম চেক, আর একটা হচ্ছে দাগকাটা চেক। দাগকাটা চেকটি একটু অন্য ধরনের হলেও বা একটু বেশি সিকিউরিটিফুল হলেও বাকি দুটি চেক কিন্তু হস্তান্তরের মাধ্যমে একজন আরেকজনের কাছে অর্পণ করতে পারে। তাই বলা হচ্ছে বাহককে দেওয়া চেকের ক্ষেত্রে শুধুমাত্র অর্পণের দ্বারা তা হস্তান্তর করা যায় এবং হস্তান্তর গ্রহীতা এতে সত্ত্ব লাভ করে। সত্ত্ব মানে হচ্ছে মালিকানা লাভ করে। আদেশে দেওয়া চেকের ক্ষেত্রে তা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি হুকুম চেক প্রদান করি তাহলে সেই ক্ষেত্রে পেছনে হয়তো বা একটি পৃষ্ঠা অঙ্কন করে সেখানের মধ্যে কে কাকে প্রদান করছে এবং যে প্রদান করবে তার একটি সিগনেচার থাকলেই ওটা বৈধ হয়ে যায়। এরপরে বলা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। অর্থাৎ আমরা জানি চেকে সাধারণত অঙ্কে এবং কথায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উল্লেখ করতে হবে যা আমানতকারী উইথড্র করতে চাচ্ছে এবং সেই পরিমাণ অর্থ কিন্তু আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে থাকাটা বাধ্যতামূলক। এরপরে বলা হচ্ছে তারিখের উল্লেখ।
এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে আমানতকারী যেই দিন ব্যাংক থেকে টাকাটা উইথড্র করতে চাচ্ছে, অবশ্যই তারিখের ঘরে, চেকের যে তারিখের ঘরটি থাকবে ওই তারিখের ঘরে অবশ্যই ওই উক্ত দিনের তারিখটি থাকতে হবে। চেকে যদি প্রস্তুত তারিখের উল্লেখ না থাকে তবে ব্যাংক কিন্তু চেকের অর্থ পরিশোধ করেন না। ওই কারণে তারিখটি, উক্ত দিনের তারিখটি উল্লেখ থাকা আবশ্যক। এরপরে বলা হচ্ছে প্রাপকের নাম উল্লেখ। দ্যাট মিনস হচ্ছে যে ব্যক্তি টাকাটি পাবে তার নামটি চেকের মধ্যে থাকতে হবে। চেকে প্রাপকের নাম উল্লেখের একটি কলাম থাকে। চেকে আদেশটা এখানে প্রাপকের নাম উল্লেখ করেন। অবশ্য তৃতীয় কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে চেকের আদেশটা নিজ বা সেলফ শব্দের উল্লেখ করতে পারে। দ্যাট মিনস হচ্ছে তিনি যদি নিজে ব্যাংক থেকে টাকাটা উইথড্র করতে চান সেই ক্ষেত্রেও তিনি নিজ বা সেলফ শব্দের উল্লেখ করতে পারে। এতে আদেশটা নিজেই প্রাপক হিসেবে গণ্য হয়। অবশ্যই বাহকের চেকে প্রাপকের নামের ঘরে কিছু না লিখলেও ব্যাংক এর অর্থ বাহককে প্রদান করতে পারে। অর্থাৎ যদি নিজ বা সেলফ লিখে দেয় তাহলে হচ্ছে যে আমানতকারী টাকাটা পাচ্ছে, আর যদি অন্য কারো টাকাটা পাওয়ার কথা হয় তাহলে তার নামটা লিখতে হবে। বলা হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। বিহিত মুদ্রা বলতে বর্তমানে প্রচলিত দেশের মধ্যে যে মুদ্রাটি রয়েছে সেটাকেই বিহিত মুদ্রা বলে, এবং ব্যাংক কর্তৃপক্ষ ওই মুদ্রার মাধ্যমেই ওই পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকে। চাহিবা মাত্র প্রদেয়। চেক চাহিবা মাত্র একটি পরিশুদ্ধ দলিল। সবকিছু ঠিকঠাক থাকলে এবং যথাযথ উপস্থাপন করা হলে ব্যাংকে চাহিবা মাত্র চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে। এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে উপস্থাপন। দ্যাট মিনস হচ্ছে চেকটি অবশ্যই আমানতকারী হোক আর বাহক হোক তাকে অবশ্যই ব্যাংকে উপস্থাপন করতে হবে। বলা হচ্ছে চেকের অর্থ সংগ্রহের জন্য এর প্রাপক বা ধারককে ব্যাংকের নিকট তা যথানিয়মে উপস্থাপনের প্রয়োজন পড়ে। বাহক চেক ও হুকুম চেক সরাসরি ব্যাংক কাউন্টারে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করা যায়। প্রাপকের হিসেবে জমা দিয়েও এর অর্থ ব্যাংকের মাধ্যমে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করা চলে। দাগকাটা চেকের ক্ষেত্রে একটু ভিন্ন। দাগকাটা চেককে ব্যাংক হিসেবে জমা দিয়ে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে হয়। এর পরের বিষয়টি হচ্ছে দাগ কাটার সুযোগ। আমরা বেসিক্যালি জানি চেক সাধারণত তিন ধরনের হয়, একটি হচ্ছে বাহক চেক, একটি হচ্ছে হুকুম চেক, আর একটি হচ্ছে দাগ কাটা চেক। চেকের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর উপরিভাগে সাধারণত বাম পাশে দুটি আড়াআড়ি দাগ দিয়ে এর ভিতরে কিছু লিখে বা না লিখে এর ধারক বা প্রাপক একে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারে। এতে চেকটি সরাসরি ব্যাংক কাউন্টার হতে ভাঙানো যায় না। দাগ কাটা চেকের ক্ষেত্রে বাহক চেক বা হুকুম চেকে যেভাবে সরাসরি ব্যাংক থেকে টাকা উইথড্র করা যায়, দাগ কাটা চেকের ক্ষেত্রে সেটা নয়। দাগ কাটা চেকের ক্ষেত্রে বাহক চেকটি জমা দেওয়ার পরে ব্যাংক বাহকের অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকাটি ট্রান্সফার করে দেয় এবং বাহক তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে টাকাটি উইথড্র করতে হয় ব্যাংকের মাধ্যমে, সরাসরি ক্যাশ টাকা পায় না। ওই জন্য দাগ কাটা চেকটি কিছুটা হলেও সেফ। এরপরে বলা হচ্ছে ঋণের প্রমাণ। বলা হচ্ছে চেক সবসময় ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়। অর্থাৎ কোনো চেক যথানিয়মে উপস্থাপনের পরও তা অমর্যাদাকৃত হলে এর জন্য দায়ী পক্ষ সংশ্লিষ্ট অন্যদের নিকট দায়বদ্ধ থাকে। সেক্ষেত্রে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই অমর্যাদাকৃত চেকটি আদেষ্টার নিকট বা আদেষ্টার দায় নির্ধারণে যথেষ্ট বিবেচিত হয়। বেসিক্যালি আমরা জানি, আমরা যদি আইন আদালত বা আইনের কোনো ধরনের কাজ করতে যাই সেই ক্ষেত্রে আসলে লিখিত প্রমাণটি খুব বেশি ইম্পর্টেন্ট। আর চেকটি যেহেতু লিখিত এবং প্রিন্টেড কপি এবং এটি একটি বৈধ কপি, সো এর মাধ্যমে আমরা আইনগত কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি যা ঋণের প্রমাণ হিসাবে কাজ করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের চেকের বৈশিষ্ট্য। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানলাম সেটি হচ্ছে চেকের সংজ্ঞা, দ্যাট মিনস হচ্ছে চেক কাকে বলে, এবং চেকের বৈশিষ্ট্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি উপভোগ করার জন্য। এবং এই ক্লাসের ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে জানাবা। আমি চেষ্টা করব সেটা তোমাদের সলভ করার জন্য। নিয়মিত পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত নিজেকে
সেফ কিভাবে রাখা যায় সেই চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।